করছেন আমি সকল আশীর্বাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম করি। যে স্থানে কবি গান আমার জীবনের নতুন অনুষ্ঠান, আমার গুরুদেবের সঙ্গে এই জায়গাটা কতবার করেছিলাম গান কীর্তন, আবারও গুরুদেব কৃপা করে এনেছে আপনাদের বছরে, যাতে পাই আপনাদের রাতে বছরে। আর আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নাই, আপনাদের এই গ্রামের ছেলে আমি, আপনাদের আশীর্বাদের জোরে আমি গান গাই। আমাকে কমিটি দিয়েছে সিদ্ধান্ত হরিগুরু চাঁদ ঠাকুরের পরে আলোচনা শ্রবণ করবেন। আমি আগে একখানা গান গাই, তারপরে আলোচনার বিষয়বস্তুর দিক হয়ে যাই। মায়ের একটু মূর্ধনি দেন, বাবার একটু হরিধ্বনি দেন, এই বলে কবির আসা শুরু করতে চাই। হা হা হ্যালো হা। জয় জয় শান্তি হরিগুরু চাঁদ তারক চাঁদ বিদ্যমানন্দে হরি হরি বল। প্রথমে একটা রসিক বাবুর গান গাই। হা হা হা। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল, তোমার দুলায়। আমার ভালো মন্দে ওরে আমার ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে, ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকাল কেটে যায়। ভাবি আমার কপাল মন্দ, দ্বন্দ্ব শুধু তাই, মুখ দেখে তো বুঝে নেড়ে এমন বান্ধব নাই। এমন বান্ধব না। আর ভাবি আমার কপাল মন্দ, দ্বন্দ্ব শুধু তাই, মুখ দেখে তো বুঝে নেড়ে এমন বান্ধব নাই। এমন বান্ধব না। ওরে ঝরে আখি জল আমার, ওরে ঝরে আখি জল আমার, একই কামনা তোমার, দুঃখ আঘাত নিত্য চিতে বেদন হাহাকার। বেদন হাহাকার। ওরে আমি বুঝতে নারী লীলা তোমার, আমি বুঝতে নারী লীলা তোমার, কান্না হাসি দোল দোলায়। কেমন আছে তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছে তোমার
শারদ প্রথম প্রভাত মধুর নীলে, জীবন বিনার চিহ্ন তারে কি পরর দিলে। শারদ প্রথম প্রভাত মধুর নীলে, জীবন বিনার চিহ্ন তারে কি পরর দিলে। আমি দেখেছি বুঝি আমার কিছু নাই পুঁজি, শুধু ভাবের ঘরে জাগর কাটে দুই আখি মুজি। আমি নিজের হারায়ে খুঁজি, আমি নিজের হারায়ে খুঁজি, ভুল পথে নানান জায়গায়। পাল্টে গেছে পৃথিবীটা, ভালো মানুষের নাই দাম, জীবন দোলায় দোলে নায়ার অশ্রু রক্ত ঘাম। ওরে মানুষ আসলো বিপুরদান ঘটাচ্ছে বিষম সর্বনাশ, জীবনের দলিল আছে মরণের উল্লাস। দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, আলো কালো বিছানায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়া। মাইকম্যান দাদা একটু বসে নই, হ্যাঁ আমার এই মনিটরটা টোন লাগবে, হ্যাঁ একটু টোন দিয়ে দাও, আর একটু রিভার্ব লাগবে। দূরে কোথাও যেও না, তোমার জন্য তো গান গাইছি, তুমি যেভাবে বাজাবা সেইভাবে আমার গাইতে হবে। রসের কণ্ঠেশ্বর রসিকলাল সরকারের গান। আপনারা অনেকেই রসিকবাবুর গান শুনেছেন। রসিকবাবুর গান শোনা মানুষ যারা, আর আমাদের মতো বেসুরে গলা গান ভালো লাগে না তার, তারপরেও রাখতে গেলে কবির কৃষ্টি, দুটো একটা নতুনের করতে হবে সৃষ্টি। রসিকবাবুর ভাবনা আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়া। আমি যদি মারে জিজ্ঞেস করি মা তুমি কেমন আছো, বা বলি এই বাবারে জিজ্ঞেস করি বাবা তুমি কেমন আছো, বাবা বলবে আমি ভালো আছি। আচ্ছা সত্যি কি আমরা ভালো আছি? সামনে কথা বলো না বাবা, কথা বলো। আসলে কি আমরা সত্যি ভালো আছি? জিজ্ঞাসা করলেই আমরা বলি যে আমরা ভালো আছি। যদি জিজ্ঞেস করা হয় তোমার কাছে তোমার অর্থের প্রতি লোভ নাই তো, অর্থের প্রতি লোভ আছে? বলছে হ্যাঁ তা তো একটু আছে। আচ্ছা বাড়িতে তোমার অশান্তি হয় না তো? বলছে না তা একটু আছে।
তুমি যখন কর্ম করতে যাও, সবার জন্য কাজ করে পয়সা আনো, তখন ছেলে মেয়ে কটু কথা বলে না তোমাকে? বলছে হ্যাঁ বলো, বলে। তাহলে সত্যি তুমি ভালো আছো? বলছে না, ভালো নাই। প্রথমবারে বললে যে ভালো আছি, তাই এবার বলতেছো যে ভালো নাই, ব্যাপারটা কি? বলছে আমি বুঝতে পারি না। রসিক বাবু তাই বললেন যে আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়া। কিন্তু একটা সিদ্ধান্ত দিলেন রসিক বাবু। কি সিদ্ধান্ত? যে আমার ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকাল থেকে আমি কখনো ভালো আর কখনো মন্দ, কিন্তু আমি কখনো বলতে পারি না যে আমি ভালো আছি। কারণ পৃথিবীর বুকে যখন জীব সৃষ্টি করে, ভগবান পর্যন্ত তাদের মন জুগাতে পারে না। জমিতে যদি ধান লাগানো হয়, যদি জিজ্ঞেস করে ভালো ধান হয়, যদি জিজ্ঞেস করা হয় এই ধানটা কার রে, সঞ্জয় বলবে ওটা আমার ধান। তোমার ধান মানে? আর আমি বানাইছি কষ্ট করে। যেই ভগবান শিলা বৃষ্টি দেবে, ধানটা নষ্ট হয়ে যাবে, এরপরে জিজ্ঞেস করবে সঞ্জয় বাবু কি ব্যাপার, তোমার ধানটা করছে যে ধান তো মারিয়ে দিল ভগবান। মানে ওই সময় ভগবান মারিয়ে দিচ্ছে, আর তুমি তৈরি করেছো ওই ধান। তোমার ক্ষমতা আছে ধান সৃষ্টি করা? না না। রাধারানী বললেন আমারও ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকাল কেটে যায়। ভালো কখন আর মন্দ কখন রাধারানী ডাক দিয়ে করে বর্ণনা। আমার দিন ভালো যায় সেই দিন, সেই সময় ভালো যায় যতক্ষণ পর্যন্ত আমি গোবিন্দকে ভাবনা না করি। গোবিন্দ ভাবনা যখন আমার অন্তরে আসে, দুপোটা চোখের জল গড়িয়ে পড়ে, তখন আমার আনন্দ বা সুখের দিন। গোবিন্দ যখন আমি মনে করতে পারি না, তখন আমার সুখের দিন না। একমাত্র রাধা গোবিন্দের চরণ ছাড়া দুনিয়ায় রাধা কৃষ্ণ হরিবল। আর পৃথিবীটা পুরো পাল্টে গিয়েছে, আগের মতো পৃথিবী নাই। অনেকে বলে আপডেট হয়ে গেছে। আগেরকার দিনে মানুষ যখন বিবাহ করতে যেত, বিয়ে করে বউ ঘরে আনতো, ওই বউ বিয়ের আগের থেকে কান্নাকাটি শুরু করত যে কোন ঘরে যাবানি, কোন দরজালে শাশুড়ির ধারে যাইয়ে পড়বো, তার ঠিক আছে। একটা পা সামনের দিকে বাড়াতে গেলে ভয় পেত। এই জন্য শাস্ত্রে বলেছে গুরু শাসন শাশুড়ির পায়, ভক্তি রেখো রে মন সদায়, তবে মধুবাব হইবে উদয়, থাকবি রে মন শান্তি দাও। এক পা চলতে গেলে ভয় পাত। আর এখন আর বৌমারা ভয় পায় না। বিয়ে ঠিক হলে এখন শাশুড়িকে কাঁদে যে কোন বিষ কাটালি আসবেন আমার বাড়ি। কি সত্যি কথা কি না? পুরো আপডেট হয়ে গেছে পৃথিবী। আগে যারা শিক্ষিত সমাজ ছিল, যারা ভালো কিছু বুঝতো, তাদের সম্মান ছিল। এখন কাদের সম্মান? কেউ যদি জাত বলতো হয়, যদি 5 কোটি টাকা থাকে, তার সম্মান আছে। পুরো পাল্টে গেছে। রসিক বাবু তাই বললেন, পাল্টে গেছে পৃথিবীটা, ভালো মানুষের দাম নেই। স্কুল কলেজে গেলে দেখা যায় একজন নতুন কলেজে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার। ও গিয়ে মানে মাতুব্বরের ছেলে, কোন রকম সিনিয়র জুনিয়র মানে না। সিনিয়র যারা ছিল বড় ভাইরে ডাক দিয়ে বললো, এই তুই সিনিয়র জুনিয়র মানিস না কেন? নতুন কলেজে ভর্তি হয়েছিস। মাতুব্বরের ছেলে বোঝে না, কোন রকম শোনে না। ওরা গিয়ে নালিশ করছে প্রিন্সিপালের কাছে। কি এই যে নতুন একটা ছেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ও সিনিয়র জুনিয়র মানে না, সবার সঙ্গে তুই তুকারি করে, আপনি এর একটা বিচার করে দেন। বছরে ডাকে নিয়ে এসো। যখন প্রিন্সিপালের রুমে গেল, ওই ছেলেকে জিজ্ঞেস করলো, সমস্ত ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, আর যে ছেলেটা সিনিয়র জুনিয়র মানে না, ওই মাতুব্বরের ছেলে, ওরে জিজ্ঞেস করছে প্রিন্সিপাল, এই শুনলাম তুমি নাকি সিনিয়র জুনিয়র মানো না,
হ্যাঁ, কি ব্যাপার? তুমি সিনিয়র জুনিয়র মানো না কেন? এখনো মাতব্বরে ছেলে করছে, আমি যে সিনিয়র জুনিয়র মানি না, এটা তোরে কইছে কে দাদে তাই? আমি যে সিনিয়র জুনিয়র মানি না, এটা তোরে কইছে কিনা? প্রিন্সিপাল মাথায় হাত দিয়ে ওই ছেলেদের করছে, সিনিয়র যারা, যে তোকে তুই তুকারি করেছে তাই আমার দ্বারে আইছিস, আর এখন আমার সঙ্গে তুই তুকারি করিস, এবার আমি যাবো কোন জায়গায় তাই কর। ভালো মানুষের এখনো দাম নাই। পাল্টে গেছে পৃথিবীটা, ভালো মানুষের নাই তো। আর জীবন বলায় চলে না রক্ত ঘাম। ওরে মানুষ সাজলো রিপুরদান ঘটাচ্ছে বিষম সর্বনাশ। জীবনের দলিল আছে মরণের উল্লাস। ওরে দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ। আলো কালো ইশারায় আর চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তাহার সারা বিশ্বে সাজের নিঝুম। আর চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম, আর গন্ধে তাহার সারা বিশ্বে সাজের নিঝুম। ওরে পরে আশা নিরাশায়, ওরে পরে আশা নিরাশা ভ্রান্ত পন্থ ফিরে যায়। জানায় অজানার মাঝে ডাক দিয়ে কে যায়। আমার হাত ধরে কে নেবে সেটাই, হাত ধরে কে নেবে সেটাই রসিক কাদের সেই আশায়। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু। মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না পেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার গোবলকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় আমার বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইলে কাব্যবিধি যুগল মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদামী, সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে ওমা ঠাই পেলেন তোমাদের বক্ষে, জীবনন্তে হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসাই হৃদ কোমলে, ভক্তি অর্ঘ পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য এই বহি তলে, সে আমার গুরু জ্ঞানে নামামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। নাম ভূমিকায় যাবার আগে আমি বলি আপনাদের পূর্বভাগে, একজন কবিয়াল হতে গেলে আমি বলি সভাতলে তার অধিক জ্ঞানের প্রয়োজন হয়। যারা সন্ধে সন্ধে কথা বলে চারণ কবি বলে বিশ্ব ভূমণ্ডলে।
আমি করি বর্ণনা, আমার কিন্তু একদম কবিত্ব আমার ভিতরে একটুও থাকে না। কবি গান গাইতে গেলে যে জ্ঞানের প্রয়োজন মেলে বিন্দুমাত্র আমার ভিতরে নাই। তারপরেও গুরুদেবের আশীর্বাদ ধরে ধরে কবি গান করি আসরে আসরে। আপনারাও আশীর্বাদ করবেন দান। যদিও গ্রামের পরে দাঁড়িয়ে কবি গান গাই, আমি বলেছিলাম কমিটি আছে আমার সঞ্জিত দাদা ভাই, আমি দাদা ভাইকে করেছিলাম বর্ণনা, দাদা ভাই আমি তো গ্রামের ছেলে, কথাটা মিথ্যা না, কথা নিয়েও অনুষ্ঠান যাতে সুন্দর হয় তেমন একটা ভালো কবিয়াল এনে কবি গান দিও। কারণ আমার যে কবি গান গাইতে হবে আমি বলি সভাতলে এমন নয়। আমি চাইবো যে আমার গ্রামে কবি গান যাতে সুন্দরভাবে হয় এবং গ্রামের যাতে সম্মান বাড়ে। কি কাকা, সত্যি কথা কিনা? এই জন্য করি বর্ণনা যে আমি গ্রামের ছেলে, আমি যে কবি গান গাবো এমন নয়। তারপরও যখন ভালোবেসে ডাক দেয় দাঁড়িয়েছি তাই ধর্ম সবাই। আপনারাও আশীর্বাদ করবেন দান, যাতে কবি গান করে আনন্দ দিতে পারি আপনাদের ভিতরে। আমি এক এক করে এবার ভূমিকার ভিতরে যেতে চাই। আমি চরণ ধরে করি মানা, কারণ কথাবার্তা বলবেন না। প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসরে। এই জন্য প্রশ্নপত্রের শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি বিপক্ষের সরকারের কাছে দিব তুলি। আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। আমরা যারা নবসূত্র পরিচয় দিয়ে, আমি বলি সভা তলে, আমরা যারা এই নবসূত্র পরিচয় দিয়ে আমরা এই দেশে বাস করি সভায়, এই নবসূত্রের আচরণ দেখলে পরে আমি বলি সভা তলে এদের সবাই কিন্তু নিচু জাত কয়। কি বলবো আপনাদিকে, ধারে ধর্মীয় যখন আদর্শ পেয়েছে বিচারে, দেখবেন বর্তমান সময়ে মতুয়ার ভিতরে কিন্তু দেখা যায় বর্তমান প্রায় মানে হরিসঙ্গীত ওই যে মহোৎসবগুলো, এই মহোৎসবে মায়েরা বেশি দেখা যায়। সত্যি কথা কিনা? আগে কিন্তু মহিলা গায়ক তেমন ছিল না, ছিল নাকি? আর এখন মহোৎসবে গেলে ওই মাকে জন্য গানই গাওয়া যায় না। কি সত্যি কথা কিনা? কোসে আমি একটা গান গাই, সে গান গাও কোনো অসুবিধা নাই, কিন্তু যখন ওই গান গাইতে আসে আমি বলি আপনার দিকের দ্বারা এই ধরে পানের টুকলা একটা থাকে। সত্যি কথা কিনা? আর বাড়ির থেকে সাজে গুজে আসবে মহোৎসবে, তাও কয়েকজন পার্লারে যায়, কয় কালকে মহোৎসব আছে একটু শাস্তি হয়। আর ওই জায়গায় যাবার পরে এমন ভঙ্গি দেখাবে যে ওনার থেকে ভক্তিমতী মা আত্মী জগতে নাই, কিন্তু বাড়ি যেয়ে শ্বশুর শাশুড়ির খাতি দেয় না। এমন ভক্তি দেখাবে মনে হচ্ছে যে ধুলাই গড়াগড়ি করছে, ইনার মতো ভক্তিমতী মা আর নাই। কিন্তু বাড়ির ভিতরে গেলে, অর্থাৎ ওনাদের বাড়ি গেলে দেখবেন দিনের ভিতরে একবারও হরিনাম করে না কোনো সময়। সত্যি কথা কিনা? আর খালি মা না, যারা বাবারা রয় তাদের দিতে হয় পরিচয়। আমি কিন্তু আমার সোয়াটিয়া গ্রামের কথা করছি না, আমাদের গ্রামের মায়েরা ভালো, আমি অন্য জায়গার কথা করছি, বগুলার কথা করছি, বুঝলে? এই যে বগুলার মাল একটা আছে। আমি বলি আপনাদিকের কাছে বর্তমান সময়ে মতুর দল নিয়ে যখন যায় ওরা শ্রীধামের পথে, দেখবেন সামনে যেটা থাকে ওই যে লাঠি ধরে, আমি কিন্তু এই জায়গার কথা করছি না, ওই সামনেরটা ওটা শুনলু না, খালি আবার আটতে পারে না। একযুগালিয়া যারা নয় তাদের যদি ডাক দিয়ে ওই দলপতি কয়, কালকে মহোৎসব আছে সোয়াটিয়া সম্মিলন যাত্রী হবে নি, যাবানি, ওটা কি ডাবের জলের ব্যবস্থা করবে না, তাহলে যাবানি। আমি করি বর্ণনা, এই ধর্ম একদম ভালো না। ভক্তি থাকে অন্তরে, আমি বলি আপনার দিকের স্থলে, সেই ভক্তি কারো ভিতরে নাই। সেই ভক্তি পেতে হলে যেতে হবে গুরুর স্থলে, আদর্শবান সৈনিক হয়ে তারপরে ভজন পূজন করা চাই। যাক, ও সমস্ত কথা বাদ দিয়ে মূল ভূমিকার ভিতরে যায়। আমি সনাতন গোস্বামী হয়ে সভাতে দাঁড়াই, আর বিপক্ষে থাকবেন শ্রীমৎ হরিবাস সরকার, যিনি হরিগুরু সাদের একজন পরম ভক্ত নয়।
আমি একদিন ধীরে ধীরে গিয়েছিলাম কিন্তু ওই হরিবর সরকারের বাড়ির গোচরে। আমি ওখানে গিয়ে হয়েছি উদয়। সেখানে যাবার পরে সারা রাত কীর্তন করে আমি যখন শুনতে পাই ওই দুর্গাপুরে হরিবর সরকারের বাস, আমার মনে আসে অভিলাষ। আমি মনে মনে ভাবলাম তাই যখন পাশাপাশি দুর্গাপুর গ্রামের পাশাপাশি এসেছি, আমি একটু হরিবর সরকারের বাড়ি যেতে চাই। আমি যখন হলো সকালবেলা, মনটা হলো আপন ভোলা, আমি তখন হরিবর সরকারের বাড়ি যাই। হরিবর সরকারের বাড়ি যাবার পরে আমি দেখি হরিবর সরকার ঘরে নাই, উনি গিয়েছে গান করিবার তরে, মানে কবি গান করিবার তরে। তার যে বড় মেয়ে রয়, জিজ্ঞেস করেছি তার কাছে সেই সময়, ও মা, তোমার বাবা হরিবর সরকার বাড়িতে নাই? আমার কাছে ডাক দিয়ে কয়, না বাবা বাড়িতে নাই, কবি গান গাইবার তরে যায়। এই তো একটু পরে বাবা আসবে ঘরের আলোয়। আমি এই কথা শুনতে পেরে আমি মেয়েটার দিক তাকাইয়ে দেখতে পাই হরিবর সরকারের সুন্দর সুশ্রী একটা কন্যা, মানে মেয়েটা সুন্দরভাবে কথা কয়। কিন্তু হরিবর সরকারের ঘরের দিকে যখন তাকাই দেখিতে পাই ওই উত্তর দিকে ঘরটা হেলে আসে। এই যে আমফান জ্বর হয়েছিল না, হ্যাঁ, মনে হচ্ছে ওই রকম জ্বর আইছে। এই ঘর একেবারে বুট করে, মানে একেবারে মাথা কায়ত হয়ে পড়েছে, মানে কেমন যেন পড়িয়ে যাবে যাবে অবস্থায়, এমন ভাবে ঘরটা রয়েছে। কিন্তু মানুষের ঘর যদি হেলিয়ে পড়ে তাহলে পেলা কোন দিক বাঁধায়? যেদিক হেলিয়ে পড়বে সেই দিক বাঁধাবে। তা হরিবর সরকার সেই দিক না বাঁধাকে উল্টো দিক দিয়ে ফেলা বাঁধাইছে। এখন আমি মনে মনে ভাবলাম, তাই একটা সরকার মানুষ, ইনার কি কোনো বোধ বরাদ্দ নাই? হ্যাঁ, পেলা কোন দিক বাঁধাইছে তো পড়িয়ে যাবে না ঘর। এই দৃশ্য দেখার পরে আমি জিজ্ঞেস করলাম ওই মেয়ের গোচরে, বাবা একটা প্রশ্নের জবাব চাই। ওই মেয়ে ডাক দিয়ে বলে, আমার ধারে কি জানতে চাও বাবা? আমি বলবো এবার তোমারে। আমি তখন বললাম তার গোচরে, মা তোমাদের এই যে ঘরটা উত্তর দিকে কায়ত হয়ে পড়েছে, তা পেলা তো উত্তর দিক দিয়ে বাঁধাতে হতো, আর তোমরা এই দক্ষিণ দিক দিয়ে পেলা বাঁধাই, মানে ঘর কি আর উল্টে ফেলাই দেবা নাকি তুমি? হ্যাঁ, তোমার বাবার কি কোনো বোধ বরাদ্দ নাই? আরো একটা সরকার মানুষ। তখন ওই মেয়েটা ডাক দিয়ে কয় যে উত্তর দিকে শুধু আমাদের ঘরের মাথা কাইত নয়, চোখের জলে ভেসে ভেসে ডাক দিয়ে কয় ওই উত্তর দিকে আমাদের সবার মাথা নত থাকে বলি এই সময়। কারণ উত্তর দিকে আছে আমার হরিগুরু চান। ওই হরিগুরু চান থাকার পরে আমার বাবা ডাক দিয়ে বলে, আমারে মা সব সময় উত্তর দিকে মাথা নত করে থাকা চাই, কিন্তু ঘর যখন দেখি মাথা উঁচু করে নয়, আমার বাবা জোর করে ওই ঘর ঠেলে উত্তর দিকে মাথা কাইত করে রেখেছে সেই সময়। আরো ডাক দিয়ে বলেছে, আমারে মা লক্ষ্য রাখিস ওই ঘর যেন কোন রকম সোজা না হয় বিচারে, সব সময় যেন উত্তর দিকে কাইত থাকে। এই জন্য আমার বাবা ওই দিক দিয়ে পেলা বাঁধায় রাখছে। আমি মনে ভাবলাম ভাই যে একেবারে খারাপ বুদ্ধি করে নাই, ভক্তি আছে প্রবল, এর ভিতরে হরিবর সরকার বাড়ি আসে। কি বলবো আপনার দিকের ধরে, আমি কিন্তু মতুয় দর্শন সম্পর্কে তেমন ভালো জানি না। আমি সনাতন গোস্বামী, আমি সদা কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর নয়, আমি সর্বদা জপ করি সব সময়। আমি জানি অনাদির আদি যিনি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, তার উপরে ভগবান আর নাই। কিন্তু হরিবর সরকার যিনি, তার যে প্রেম দেখলাম উরাকান্দি, আমি মনে ভাবলাম তাই এই যে উরাকান্দি যারা মতুয়া ভাব আদর্শ নিয়ে চলে, এর কিছু কথাই এই ঘোষার কাছে জানতে চাই। আমি এখান থেকে প্রশ্ন করব, শুরু আপনারা শুনবেন জ্ঞানীর গুরু। আমি হরিবর সরকারের কাছে প্রথম প্রশ্ন করি, দান আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আমাদের মূল হচ্ছে শাস্ত্র প্রধান, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ। এই গ্রন্থগুলো যেগুলো প্রকাশ করেছে, আমি বলবো সেই কথা সবার আকাশে। আমি সবার কাছে বলতে চাই, 4টে যুগ কিন্তু এই শাস্ত্রের ভিতরে পাওয়া যায়। 4টে যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4 যুগে এসেছিল 4 জন ভগবান, শাস্ত্রে কিন্তু দিয়েছে তার প্রমাণ। সত্য যুগে কপিল অবতারে এসেছিল হরি,
ত্রেতা যুগে এসেছিল রাম রূপ ধারণ করি, এবং তারপরে কৃষ্ণ মুরারি, আর কলিতে গৌর হরি। এখন কি বলবো আপনাদিকে ধারে, আমি বলতে চাচ্ছি বারে বারে এই যতগুলো অবতার এসেছে আমি বলি আপনাদিকের কাছে, রামচন্দ্র, এই রামচন্দ্র যখন এলো তার পিতৃবাক্য কেমন ভাবে রেখেছিল। মানে ভগবান যদি হয় তার বাবারে মানতে হবে না নাকি? হ্যাঁ বাবা, ঠিক আছে। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী করে, যদিও ভগবান হয় তার পিতৃবাক্য রাখতে হয়। রামায়ণ খালি পড়লে পরে আমি বলি আপনার দিকের স্থলে, রামচন্দ্রকে যখন 14 বছরের জন্য বনবাস দেয়, দশরথ রাজা ডাক দিয়ে বলে রামের ঠাই, ওরা বাবা তুমি আমার কথা নাও। ও সঞ্জয় কাকা, কথা বলবে কাকা, আর তোমাদের কতবার বললে হবে যে কথা বলো না, একটু একটু শান্তভাবে থাকা চাই। যখন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস দেয়, এই বনবাস দেওয়ার পরে তখন কিন্তু দশরথ রাজা গিয়ে রামচন্দ্ররে কয়, রাম বাবা তুমি আমার কথা নেবে, 14 বছরের জন্য বনবাসে যাবে। এই কথা শোনার পরে মাথা নিচু করে রামচন্দ্র তখন দশরথ রাজারে কয়, বাবা তুমি আজ্ঞা দাও আমাকে, ওই আমি যে বনে যাব 14 বছরের জন্য, আমাকে বনবাসীর মতো সাজিয়ে দাও, আমি এখন 14 বছরের জন্য বনে যাই। আচ্ছা আমারে যদি আমার বাবা কয়, বাবা এখান থেকে তোর 36 গড় যাইতে হবে, ওখানে যাইয়ে তোর বছর 10 থাকতে হবে, আমার যদি কয় তাহলে বাবার কাছে সম্মান হবে, আমি কেন যাবো ওই জায়গায়, শুনবো কিনা? কিন্তু দেখেন ভগবান হয়ে পিতৃবাক্য কেমন ভাবে রক্ষা করে। শুধু একবার বলেছে যাও 14 বছরের জন্য বনে চলে যাও। রামচন্দ্র যিনি মাথা নত করে বাবাকে প্রণাম করলেন, তিনি দশরথকে প্রণাম করার পরে বলেছে বারে বারে যে বাবা আমাকে আজ্ঞা দাও, আমি তোমার পিতৃবাক্য পালন করে আমি যেন 14 বছর বনবাস শেষ করে আমি আবার গৃহে ফিরতে পারি। এ হচ্ছে আদর্শবান ভগবান। ওই ভগবান রামচন্দ্র যখন কৃষ্ণ হলো, এবার কৃষ্ণ কেমন করে পিতৃবাক্য রেখেছিল শোনেন। যখন ইন্দ্রের পূজা করপাত্তরে এই ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব নন্দরাজা যিনি পূজা করপাত্তরে, গোবর্ধন পূজা করপাত্তরে যাচ্ছেন তিনি, কিন্তু যখন ফুলের ডালা নিয়ে যখন নন্দরাজা যায়, কিন্তু কি বলবো আপনার দিকের ধারে নন্দরাজা পা দুকা মানে পার জুতা নিতে ভুলে যায়। কিছুদূর যাবার পরে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পায় যে আমার পিতা খালি পায়ে গোবর্ধন পূজা করতে যায়। যে জুতা রেখেছিল ঘরে ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই জুতা নিয়ে করে, মানে ওই জুতা হাতে নিয়ে শ্রীকৃষ্ণ মাথায় নিয়েছে। ভগবান জানে যদি আমি নিজের পিতাকে সম্মান না করি পৃথিবীতে কেউ আমাকে সম্মান করবে না। ভগবান শ্রীকৃষ্ণ যিনি ওই জুতা মাথায় নিয়ে নন্দরাজার কাছে গেলেন, তিনি পিতাকে ডাক দিয়ে কয়, পিতা তুমি হয়তো বা পা দুকা ফেলে এসেছো ভুলে, আমি পা দুকা তোমার পায়ে পরিয়ে দিতে চাই, কারণ তোমার পায়ে যদি ব্যথা লাগে আমি সন্তান হয়ে কি করে সহ্য করি জগৎ সংসারে। এমন সে আদর্শবান ভগবান যে পিতৃবাক্য রক্ষা করে সব সময়। এরপরে গৌরাঙ্গ মহাপ্রভু এলো, সে কিন্তু জীব উদ্ধার করবার জন্য নদী আছে, সে কিন্তু দেশ বিদেশে গিয়ে হরিনাম প্রচার করেছিল। এখন আসি হরিচাঁদের কাছে। এত সময় তো কয়েকজন ভগবানের কথা বলছি, এবার হরিচাঁদের কাছে আসি। হরিচাঁদ ঠাকুর যিনি, তার পিতা যশবন্ত হন, তিনি ছিলেন একজন শুদ্ধ শান্ত একান্ত বৈষ্ণব। ভগবান শ্রীকৃষ্ণ ছিল কি বলবো আপনাদিকের ধারে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছিল তার উপাসক, মানে পিতা একজন বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে। আচ্ছা আমার গুরুদেব যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে তাহলে আমার কি করা উচিত? আমার কি করা উচিত? আমার কি হনুমানের পূজা করা উচিত নাকি? না, আমার গুরুদেব যদি শ্রীকৃষ্ণের পূজা করে তাহলে গুরুদেব আমাকে বলবে বারে বারে, বাবা তুই আমার কথা নিবি, ভগবানের চরণে প্রণাম করবি। এই হচ্ছে ভগবান। ঠিক তেমন পিতা যেভাবে আদেশ করে ভগবান সেইভাবে কিন্তু কাজ করে। কি বলবো আপনার দিকের ধারে এই যশবন্ত ঠাকুর যিনি একজন পরম বৈষ্ণব কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি
তাহলে হরিচাঁদ ঠাকুর এরকম কৃষ্ণ ভক্ত হওয়া উচিত ছিল কিনা? রাজা দশরথ এক বাক্যে 14 বছরের জন্য রামচন্দ্র বনে চলে গিয়েছে। আর যদি দশরথের মানে হরিচাঁদের পুত্র মানে যশোমন্তের পুত্র যশোমন্ত যদি কৃষ্ণ পূজা করে, তাহলে হরিচাঁদ ঠাকুরের কৃষ্ণ পূজা করা উচিত ছিল কিনা? আমি বলি তোমার কাছে পিতৃবাক্য, পিতার ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ বাদ দিয়ে এই হরিচাঁদ ঠাকুর তিনি এই মতুয়া মতাদর্শ দিয়ে পিতাকে অপমান করলেন তিনি। আমি তোমার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই, পিতা যার বৈষ্ণব নয়, পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের পূজা দেয়, প্রত্যেকটা ভগবানের পিতার মান্য প্রত্যেকটা ভগবান রেখেছিল, রামচন্দ্র রেখেছিল, ভগবান শ্রীকৃষ্ণ পিতার মর্যাদা রেখেছিল এবং গৌরাঙ্গ মহাপ্রভু পিতার মর্যাদা রেখেছিল। কিন্তু একমাত্র হরিচাঁদ ঠাকুর যিনি পিতার ধর্ম, পিতার আদর্শ, পিতার পথ মত গ্রহণ করলেন না তিনি। আমি তাই তোমার কাছে প্রথম প্রশ্ন করলাম দান, হরিবাস সরকার সবাই এসে দিয়ে সমাধান, হরিচাঁদ ঠাকুর পিতার আদর্শ ত্যাগ করে এই মতুয়া ধর্ম কেন দিল জগৎ সংসারে? এইটাই তোমার কাছে জানতে চাই। মনে থাকবে না প্রশ্ন? হ্যাঁ, গোসার বাড়ি বেশি দূরে না, এই নিমিজিমি, বুঝলা? এই সারা রাত পর্যন্ত ঠ্যাঙে দড়ি বান্ধে আটকায় রাখবা, যে জবাব না দিয়ে কিন্তু যাবা না, কোনো রকম যাবা না। আর আমার প্রশ্ন আগে ভালো করে বুঝবা, হরিচাঁদ ঠাকুর যদি মনে হয় যে পিতাকে আমার সম্মান করতে হয়, তাহলে বৈষ্ণবের পথ গ্রহণ করা উচিত ছিল। কিন্তু পিতার আদর্শ ত্যাগ করে হরিচাঁদ ঠাকুর যিনি মতুয়া মতাদর্শ দিলেন তিনি, এইটাই তোমার কাছে জানতে চাই। আচ্ছা, মতুয়া মতাদর্শের কি বা প্রয়োজন ছিল আমার কাছে খুলে বলো, যেটা হরিচাঁদ ঠাকুর এই জগৎ মাঝে দিল। বোঝা গেছে মা? একদম পরিষ্কার কথা। গ্রামের গান বোঝো না, পরিষ্কার করে না করলে হয়। আর উনি আমার কথা বুঝবে কিনা তা জানি না। এক বুড়ি এই বনগাঁয়ে ডাক্তার দেখাতে গেছে, সঞ্জন্মা আছে নাকি ওইরকম কোয়ালিটি, বুঝলে? ওই বনগা গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানোর পরে উনি বনগাঁ থেকে ওই গাড়িতে হচ্ছে, দেখবেন আমাদের বেতাই, করিমপুর, বহরমপুরে 2-3টে বাস যায়, জানো তো বাবা? তা ওই বাসে উঠেছে, উঠে এখন ওই কন্ট্রাক্টরে করছে, আমারে দত্তফুলি আসলে কিন্তু বলবা, দত্তফুলিও যখন আসবে আমারে বলবা। কন্ট্রাক্টর করছে যাইয়ে বসো, কতবার বলতে হবে না, বসো যাইয়ে। এখন বুড়ি যাইয়ে বইছে, এখন ওই ডাক্তার দেখাইয়া এসে গাড়িতে বইছে। তো এখন গাড়ি যেই বনগাঁ আমাকে ওই তোমার মতিগঞ্জের থেকে গাড়ি যখন সারিছে, 5 মিনিট পরে ওই বুড়ি করছে দত্তফুলি আইছে নাকি। এখন কন্ট্রাক্টর কয়ে একবার কইছিস না, তোরে নামাই দেবানি, চুপ করে থাক। এবার আর 5 মিনিট চলার পরে কছে এবার মনে হয় দত্তফুলি আইছে না। এই বুড়ি চুপ কর, ভাই তোরে দত্তফুলি নামাই দেবাই, তুই চিনিস না দত্তফুলি? এখন বুড়ি আর কথা কয় না। এখন আপনারা জানেন অন্তত বনগাঁ থেকে দত্তফুলি আসতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগে মনে হয় নাকি, প্রায় 1.5 ঘন্টার মতো নাকি, প্রায় 1.5 ঘন্টা। তা 5 মিনিট পরে যদি কন্ট্রাক্টরে কয়, কন্ট্রাক্টরে রাগ হয় না, বুড়ির কাছে চুপ করে বয়, তোরে নামাই দেবেন। এখন কি করেছে, এবার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে যাবার পরে এবার বুড়ি ওই লাঠি নিয়ে উঠছে, উঠে করছে এবার মনে আইছে, রাখ রাখ রাখ। এখন ওই বাসে যারা যাত্রী ছিল ওরা লাগিয়ে গেছে, বুড়ি বয়। এবার বাসের যাত্রী নিয়ে করছে, চুপ করে বয়, তোরে নামাই দেবানি, একদম কথা কস না, তুই তো আমাকে আর বিরক্ত করে ফেলি। এখন বুড়ি ওই মানে কন্ট্রাক্টর যা কইছে কইছে, এবার যাত্রীরে কইছে, এবার ওই বুড়ি চুপ করে বইছে, আর কোনো কথা কয় না। ওই গাড়ি আমাদের হেলেন্সা হয়ে সোয়াটিয়া, নলডুবরি, ওই দত্তফুলিয়া ছাড়াইয়া, এরপরে বগুলা ছাড়াইয়া কৃষ্ণনগর চলে গেছে। ওই বুড়ির নামাই নাই, ওই বুড়িরই নামাই নাই, মনেই নাই। আর যাত্রীরা তো উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। এখন বগুলা চলে গেছে, এখন কয়েকজন যাত্রী ছিল, ওরা পিছনের দিক তাকায় দেয়, বুড়ি এইভাবে বলছে। এখন ওরাদের সভ্য না, সেই বুড়িরই নামাই নেই। আমরাও বেশি কথা কইছি বুড়িরই, আর বুড়িরই নামাই নেই মানে মরিছি তো। এখন ওই যে 3-4 জন ছিল ওরা দেখিছে,
ওরা একটু বেশি বেশি বলছিল যখন, এখন বসে ড্রাইভারের গাড়ি থামাতে বল। এখন ওরা 3-4 জন পিছনেতে হাঁকাতেছে, এই ড্রাইভার, এই গাড়ি থামা, এই গাড়ি থামা। এখন ড্রাইভারের কি হয়েছে, ড্রাইভার গাড়ি থামাইছে। গাড়ি থামানি পরে এই কন্ট্রাক্টরের কথায় সেই বুড়িরই নামাইছিস। এখন টাকায় দেখে সেই বুড়ি রয়েছে, সেই কৃষ্ণনগর চলে গেছে গাড়ি দত্ত বুলিয়ে রাখিয়ে। এখন করছে যে ওই যাত্রী যারা ছিল, বুড়ো মানুষ, উনি কোন জায়গায় যাবে ঠিক আছে, এমনি চলতে পারে না। আর এই যে কৃষ্ণনগর নিয়ে আসছো, এই গাড়ি ঘুরা। ওই গাড়ি লাইনের গাড়ি, যাত্রীদের বুথ হয়ে ওই গাড়ি ঘুরোইছে। আগে দত্তফুলিয়ে নামাইয়া তারপরে গাড়ি নিয়ে তুই বহরমপুর যাবে। ওই ড্রাইভার কি করবে, ওই গাড়ি নিয়ে ঘুরিছে। ঘুরিয়ে দত্তফুলিয়ে আসিয়া ওই কন্ট্রাক্টর কাছে এই নামা, ওই নামা, ধরে নামা। এখন বুড়ি যে কছে, বুড়ি নাম। দত্তফুলিয়ে আসিয়ে গেছে, কছে আমি নামবো কেন? কছে নামবি কেন মানে, দত্তফুলিয়ে আইছি তুই নামবি না? কছে আমি নামার জন্য তোমারে কইছি নাকি? আমি ডাক্তার দেখাতে গেছিলাম বনগা, তা ডাক্তারবাবু আমারে ঔষধ দিয়ে বলছে তুমি ওই বনগাঁ থেকে গাড়িতে উঠবা আর দত্তফুলিয়ে যাই একটা ওষুধ খাবা। আমি যাবো বহরমপুর, আমি নামবো কেন? ওরে ভাই রে ভাই, কন্ট্রাক্টর মাথায় আসতেছে মানে তুই নামবি না? আরে আমি নয় দত্তফুলিয়ে আসি একটা ওষুধ খাবো, তোর তারা জল আসলে কি জল দে, ওষুধ খাই, তুই গাড়ি চালা, আমি নাম বলো বহরমপুর। ওই কন্ট্রাক্টর ডাক দিয়ে কয়টা তুই নামবি না? এই তোরে আমি কি বলছিলাম, তোরে আমি বলেছি দত্তফুলিয়ে আসলে আমারে জানাবি। আমি কইছিলাম নাকি নামবো? কসে না তা কষ্ট, তা বুঝবি নি আগের থেকে। এই জন্য হরিবার সরকার তোমার কাছে করি বর্ণনা, আমি যেভাবে প্রশ্ন করছি না বুঝে জবাব দিতে যাইয়ে না। তোমার কাছে প্রথম প্রশ্ন করলাম দাম। আজ সুয়াটি বাজারে, আমি গণপতি সরকার হয়ে বলছি, সুয়াটি বাজারে শত শত দলের হয়েছে আগমন, তারা নাকি মতুয়া ধর্ম পালন করে। তা হরিচাঁদ ঠাকুর যিনি তার পিতার আদর্শ, পিতার মত, বৈষ্ণব মত ছেড়ে দিয়ে কেন এই মতুয়া মত আদর্শ দিল, এইটাই আমার কাছে খুলে বলো, এইটাই তোমার কাছে জানতে চাই। এই প্রথম প্রশ্ন তোমার কাছে করিলাম অর্পণ, এবার দ্বিতীয় প্রশ্ন তার কাছে করিব আমি। হরিবার সরকার তুমি আমার কথা নেবে, তুমি তো সরকার মহাশয়, তুমি অনেক শাস্ত্র জানো। শাস্ত্র যে তুমি একা জানো তা না, আমরাও 2-4 পড়েছি। আমি চরণ ধরে করি মানা। তোমাদের যে মতু আদর্শ আমার তেমন একটা ভালো লাগে না, কারণ মতু আদর্শ যারা রয় এরা প্রায় ডাল খিচুড়ি খায়। কি বলবো, আপনার দিকের দ্বারে খিচুড়ি খাওয়াতে খারাপ ব্যাপার তা আমি বলতেছি না, খিচুড়ি খাওয়া ভালো ব্যাপার, তোমরা খাও খিচুড়ি। কিন্তু আমি বলি আপনার দিকের কাছে এই খিচুড়ি যারা খায় এদের কিছুটা মানে বুদ্ধি কম আসে, মানে এদের বুদ্ধিতে অত গাঢ় না যারা খিচুড়ি খায়। আমি মতুয়াদের বলছি, যদি বলেন সরকার মশাই একটা প্রমাণ দেখান যে খিচুড়ি খাইলে মানে অসুবিধা কি, আমি বলি আপনার দিকের কাছে এরা হরিচাঁদ ঠাকুর, তিনি হচ্ছেন ভগবান, মতুয়াদের ভগবান হরিচাঁদ ঠাকুর। যে ঠাকুর সে কখনো বাবা হয় না, কিন্তু যেমন ভগবান রামচন্দ্র, তাকে পুরুষোত্তম রামচন্দ্র বলে দেয় প্রণাম। আমি করি বর্ণনা, কোন ভক্ত, আপনি যাবেন অযোধ্যায়, কোন ভক্ত রামচন্দ্রকে বাবা বলে ডাকে না যে বাবা রাম, কেউ কয় না, কারণ তিনি ভগবান। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি 4টি স্তর আছে, এই স্থূলের ঘর হচ্ছে বাবা এবং মা, কিন্তু সিদ্ধের ঘরে হচ্ছে আমার ভগবান। এই জন্য সিদ্ধের ঘর থেকে স্থূলে কোনো ভক্ত নামায় না। এত কম রেটের ভাবনা কোনো ভক্তের নাই। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন এলো, তাকেও কিন্তু কেউ বাবা বলে না যে বাবা কৃষ্ণ, কও নাকি, বলে ভগবান শ্রীকৃষ্ণ। গৌর সুন্দর যিনি গৌরাঙ্গ ছিল তাকেও গৌরাঙ্গ মহাপ্রভু বলে প্রণাম করিল, তাকে বাবা গৌরাঙ্গ কেউ কয় না। কিন্তু হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা, এই হরিচাঁদ ঠাকুরকে ভগবান প্রায় পাদ হয়ে গেছে, প্রায় বাবা হরিচাঁদ কয়। সত্যি কথা কিনা? বাবা হরিচাঁদ, বাবা হরিচাঁদ। তোমরা বাবা বলতেছো এই জন্য যে আমার অসুবিধা তা না, অসুবিধা এই জায়গায়, হরিচাঁদ ঠাকুর যদি আমার পিতা হয়, আমার পিতা হরিচাঁদ ঠাকুর হয়, তাহলে তার ছেলে গুরুচাঁদ আমার কি হবে? জেঠা হবে মনে হয় না? হরিচাঁদ ঠাকুর যদি আমার বাবা হয়, তার ছেলে আমার কি হবে? ভাই হবে না? আর বড় হলে আমার দাদা হবে নাকি? তাহলে কি
হরিচাঁদ ঠাকুর যদি আমার পিতা হয় তার ছেলে আমার ছোট হলে ভাই হবে, বড় হলে দাদা হবে। কিন্তু হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদরে কি বলে? দাদা গুরুচাঁদ বলে না বাবা গুরুচাঁদ বলে? এই যারা বাবা গুরুচাঁদ বলে দেখবা কি তাকে দেখলেই বুঝবো যে এই খিচুড়ি খাও মালে গিয়া, বুঝতে পারবা যে এই যে খিচুড়ি খাইছে, কারণ এরা সম্পর্ক বোঝে না। আমি বলি আপনাদিকের কাছে একটা মানুষকে টাইটেল দিতে গেলে আমি করি বর্ণনা, তোমরা তো কোনো নিয়ম কানুনই মানো না। এই যে মানুষ ঈশ্বরকে পাবার জন্য একাদশী করে, একাদশী মানে কি জানো? উপবাস মানে কি জানো তোমরা? উপ অর্থাৎ নিকটে, বাস মানে থাকা। কেন নারী পুরুষ উপবাস বা একাদশী নয়? উপ শব্দের অর্থ নিকটে, বাস মানে থাকা। যেদিন উপবাস নয় সেই দিন ঈশ্বরের কাছাকাছি সেই মানুষটা বিরাজ করে সব সময়। আর তোমাদের তো উপবাসও নাই, তোমাদের একাদশীও নাই, তোমরা খিচুড়ি পালি সারা মানে সিদিএম সিরা খাওয়া খাও। আমি চরণ ধরে করি মানা, হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ, তাকে সবাই রাজস্বী গুরুচাঁদ কয়। একটা মানুষই টাইটেল করবা, এই যে আমি কবি গান গাই, আমার নামের আগে যদি ডক্টর গণপতি সরকার দেয় হবে নাকি? আমি কি ডাক্তার নাকি? না না, আমি ডাক্তার না, আমি কি? আমি একজন কবিয়াল। এই জন্য নামের আগে চারণ কবি গণপতি সরকার দেওয়া যায়, কিন্তু ডক্টর গণপতি সরকার দেওয়া যায় না। এই গুরুচাঁদের আগে টাইটেল বসাইছে রাজস্বী গুরুচাঁদ। তোমরা জানো রাজস্বী শব্দের অর্থ কি? বসাই তো তোমরা দেশ। রাজা যোগ ঋষি, একে বলা হয় রাজস্বী। রাজা, গুরুচাঁদ ঠাকুর কি রাজা নাকি? ভারতবর্ষের বাংলাদেশের রাজা উনি না। রাজা যোগ ঋষি, তাহলে গুরুচাঁদ ঠাকুর কি ঋষি? না, উনি ঋষিও না, উনি রাজাও না, কিন্তু টাইটেল বসাই দিয়েছে। আমি চরণ ধরে করি মানা, টাইটেল বসাবা তার কিছু না থাকলে বসাতে যেও না। তোমার কাছে করি বর্ণনা, এই গুরুচাঁদ কেন রাজস্বী গুরুচাঁদ হলো? নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য গুরুচাঁদের কি অবদান ছিল, যার জন্য রাজস্বী গুরুচাঁদ তাকে দেওয়া হলো, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। বুঝতে পারছেন না? এই দুটো প্রশ্ন দিচ্ছি, তাই আন্ডার খুলে ফন্দে দৌড় দেবে না, তা ঠিক না, ওনারে খুঁজে পাওয়া যাবে না। আমি চরণ ধরে করি মানা, ওই দেখবেন ওই বাড়ির ধারে, মানে বাড়ির ধারে কি দিয়ে বোঝাই, ওই যে এলাকার কুকুর আছে না, এলাকায় যদি থাকে ওর লেজ কি নিচে থাকে না উপরের দিক থাকে? এলাকার কুকুর দেখবা লেজ একদম, আর যেটা দেখবা শুয়ে পড়েছে বুঝবা ওইটাই এই এলাকার কুকুর না। তা আজকে উনি শুয়ে পড়বে আরাম না, ওটা বলবো না। আমি চরণ ধরে করি মানা, তোমরা তা শুরু করছে, এগুলো ঠিক না। তোমরা হরিচাঁদেও বাবা করছো, গুরুচাঁদেও বাবা করছো। মানে ওই ছোট্ট একটা ছেলে বাবার কোলে বসে আছে, ছোট্ট একটা ছেলে, কেবল 2 বছর বয়স হচ্ছে। এখন সামনে দিয়ে একটা বিয়ের পালকি যাচ্ছে। এখন ছোট্ট ছেলেটা জীবনে বিয়ে দেখে নাই, ওই ছোট্ট ছেলেটা বাবারে কয়, ও বা ওই যে কি যাচ্ছে, ছোট্ট একটা ঘর, ঘরের ভিতরে একটা মেয়ে বসা। কসে তুই তো জীবনে দেখিস নাই, ওইটারে বিয়ে কয়। বিয়ে কসে বিয়ে মানে? কসে ওই ভিতরে হচ্ছে বউ, আর বাইরে ওই যে টোপর মাথায় দিয়ে স্বামী, ওরা বিয়ে করে বাড়ি যাচ্ছে। যাক, ঢাক ঢোল পিটাতে পিটাতে যায়। এখন ওই ছোট্ট ছেলেটার মনে প্রশ্ন জেগেছে, বাবারে কসে, ও বা তা তুমি বিয়ে করো নাই? বাবা কসে, আমি বিয়ে না করলে তা তুই আইছিস কোন? কসে, তাই তো তোমার বউ কিনা? এ বউ কিনা মানে তোর মা, আমার বউ হয় না, তোর মা। এখন ওই ছেলেটা কাছে, ও এ দিয়ে আমরা নিজেরে নিজেরা, তোমরা নিজেরে নিজেরা ভগবান ভগবান মানে পাঠাচ্ছ। এ ভগবান ও ভগবান, জানো না ভগবান হচ্ছে একজন। চরণ ধরে করি বন্ধন, তুমি আমার কথা নিও সুন্দরভাবে। যে দুটো প্রশ্ন করলাম তাহার জবাব দিও। এবার সুরচন্দ্র ধরে তান গাইব আরেকখানি গান, দেখি তারপর সরকার মশাই কোন কথা। এখনো সেই বৃন্দাবনে
বাঁশি বাজে রে উলুধ্বনি হরিধ্বনি জয় জয় রাধা কৃষ্ণ হরি গুরু চাঁদ বিদ্যমানন্দ হরি হরি বল হরি হরি বল। বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাঁশি 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 বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় এখনো সেই নীল যমুনায় এখনো সেই এখনো আর এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায় আর সেই সালনায় কদম তলায় আর সেই সালনায় কদম তলায় কৃষ্ণ আসে রে বাজে রে বাজে রে বাঁশি 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 বাজে রে বাজে রে বাঁশি। আমার বেহালায় একটুও নাই বেহালায় বাজাও বাজাও বেহালা বাজাও। তোমার এই কটে সমস্যা আছে দেখো এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা 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 এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী সখীর শিরোমণি আর অষ্ট সখীর শিরোমণি রাধারানী রে বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই গোপবালা বাঁশি শুনে হয় উতালা এখনো সেই গোপবালা বাঁশি শুনে হয় উতালা তারা গাছে ফুলো বনমালা গাছে ফুলো আর গাতে ফুলো বনমালা কৃষ্ণ সানে রে
আর এখনো সেই গাভীগুলি গোচরণে ওরাই ধরে, রাখাল শানে কোলাকুলি, আর রাখাল শানে কোলাকুলি কৃষ্ণ করে রে। বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি, বাজে রে বাজে রে বাঁশি। আশা ছিল মনে মনে যাব বধূ বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব বধূ বৃন্দাবনে, আশা ছিল মনে। আশা আমার আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে। আর ভবা পাগলা রয় বাঁধনে, আর ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার বাঁধনে। সনাতন গোস্বামী হয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম পরিবার সরকারের ভাই। যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। ভগবান রামচন্দ্র চেতন যত ছিল, পিতার বাক্যে 14 বছরের জন্য বনবাসী হল। ভগবান শ্রীকৃষ্ণ সেও দেখো সুতা নিয়ে যায়, পাদুকা নিয়ে দেখো সম্মান রেখেছিল কথায়। গৌরাঙ্গ মহাপ্রভু যে জনপদে ছিল, সেও মা বাবার দেখো সম্মান রেখেছিল। হরিচাঁদের পিতা যিনি যশবন্ত হয়, বৈরাগী বলে সবাই দেয় পরিচয়। তাহলে এই বৈরাগী ভাব ছেড়ে আমি জানিবারে চাই, এই মধু আদর্শ দেওয়ার কিবা দরকার বটে হয়। ধরে ধরে জবাব দিও সভারই ভিতরে, গুরুচাঁদের কথা তুমি বলো তাই আসলে। কেন এবার আদর্শী গুরুচাঁদ হলো, কি এমন করেছিল তুমি সভা মাঝে বলো। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্যই আলোচনা। যাক, তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে সরকার বাবু সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবেই এসে যায় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যারা ভক্তগণ, ভক্ত না করে যাই সবারই চলো অন্নবন্ধুটি আমার মার্জনা করে দেখবেন আপনাদের চন্দ্রের পরে। এই পর্যন্ত প্রথম আসর সঙ্গ হলো প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলে।